হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়াবো হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার। ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার। আমাদের লেকচার 3 ছিল। আচ্ছা, ঠিক আছে। আমাদের টপিক্সের নাম হচ্ছে নিউক্লিয় বল। টপিক্সের নাম কি? আমাদের টপিক্সের নাম হচ্ছে নিউক্লিয় বল। নিউক্লিয় বল আসলে নিউক্লিয় বল মানে হচ্ছে, আমি একটু লক্ষ্য করি তোমাদেরকে বুঝাই। এটা তারা বোঝায় নিউক্লিয়াসের মধ্যে যারা আছে তাদের মধ্যকার বল। তাহলে নিউক্লিয় বল হচ্ছে কি? নিউক্লিয় বল হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে যারা যারা থাকে। তো নিউক্লিয়াসের মধ্যে আসলে কারা থাকে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, নিউট্রন থাকে, নিউট্রন থাকে, তার মানে প্রোটন নিউট্রন থাকে। তো প্রোটনের মধ্যে বিকর্ষণ, কারণ প্রোটন পজিটিভ চার্জ, এই প্রোটনের পজিটিভ চার্জ, আর নিউট্রনের চার্জ তো নাই। কিন্তু প্রোটনকে তাও তবুও নিউট্রন কি করে? আকর্ষণ করে। এই যে প্রোটন প্রোটন বিকর্ষণ অথবা প্রোটন নিউট্রনের যে আকর্ষণ, এই বলটাকে কি বলা হয়? নিউক্লিয় বল। অর্থাৎ নিউক্লিয় বল বলতে বোঝায় হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন আর নিউট্রন, ওদের মধ্যেকার বল। কথা বুঝাইতে পারছি? এই বল দুই রকম হয়। এই বল কয় প্রকার হয়? নিউক্লিয় বল হচ্ছে দুই প্রকার। তো এখন প্রশ্ন আসতে পারে কি কি? নিউক্লিয় বল দুই প্রকার, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। একটা কি সবল আর একটা কি দুর্বল। সবল নিউক্লিয় বল আর একটা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। তো সবল নিউক্লিয় বল কি আমি বলি, সেটা হচ্ছে যে দেখো, প্রোটনকে কিন্তু বিকর্ষণ করে। আমি একটু বুঝায় বলি। মনে করো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন পজিটিভ চার্জ, এই প্রোটন পজিটিভ চার্জ, অনেকগুলো প্রোটন থাকতে পারে। তো এরা পরস্পরকে বিকর্ষণ করে। এরা পরস্পরকে কি করে? বিকর্ষণ করে মানে হচ্ছে ওরা নিজেরা পজিটিভ চার্জ হওয়ায় ওরা পরস্পরকে কি করে? ওরা পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ করলে এই নিউক্লিয়াস ভেঙে যাবে না, কারণ নিউক্লিয়াসের ভিতরে যদি বিকর্ষণ বল থাকে তাহলে নিউক্লিয়াস ভেঙে যেতে পারে। অপর দিকে যে আমাদের নিউট্রন আছে না, এই নিউট্রন আবার আমাদের অজানা কোনো কারণে আমাদের এই ইয়াকে প্রোটনকে আকর্ষণ করে, যার কারণে এই নিউক্লিয়াস আবার ভাঙতে চায় না। কারণ নিউক্লিয়াসের ভিতরে প্রোটন যদি বিকর্ষণ করে তাহলে নিউক্লিয়াস ভেঙে যেতে চায়। আর এদিকে নিউট্রন আবার ওই প্রোটনকে ধরে রাখে, তার মানে নিউক্লিয়াস ভাঙে না। এই যে নিউক্লিয়াস যে ভাঙে না, একে বলা হয় সবল নিউক্লিয় বল, আর নিউক্লিয়াস যে ভেঙে যায় একে বলা হয় দুর্বল নিউক্লিয় বল। তার মানে জেনারেলি বুঝাইতেছি, সবল নিউক্লিয় বল হচ্ছে প্রোটন আর নিউট্রনের মধ্যে আকর্ষণ বল, আর দুর্বল নিউক্লিয়ার বল হচ্ছে প্রোটন আর প্রোটনের মধ্যে বিকর্ষণ বল, কারণ দুইটাই পজিটিভ চার্জ, বিকর্ষণ বল। আচ্ছা, তাহলে সবল নিউক্লিয়ার বলের কারণে কি হয়? নিউক্লিয়াস সুরক্ষিত থাকে। আর দুর্বল নিউক্লিয়াস বলের কারণে নিউক্লিয়াস ভেঙে যায়। নিউক্লিয়াস কি হয়ে যায়? ভেঙে যায়। আর মনে রাখো একটা জিনিস আমি এখন বলবো, এই দুর্বল নিউক্লিয়াসের কারণে আমাদের কি হচ্ছে? নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে। নিউক্লিয়াস ভেঙে যায়। নিউক্লিয়াস নিউক্লিয়াস ভেঙে যায়। এই যে নিউক্লিয়াস যে ভেঙে যায়, এই ভেঙে গেলে কি কি রশ্মি নির্গত হয়? আলফা, বিটা, কি গামা রশ্মি। তাই এই দুর্বল নিউক্লিয়ার বলের কারণে আসলে একটা পরমাণু কি দেখায়? তেজস্ক্রিয়তা দেখায়। একটা পরমাণু কি দেখায়? তেজস্ক্রিয়তা দেখায়। প্রশ্নটা কোথায় জানো? একটা প্রশ্ন আছে যে, আমি এটা বুঝলাম যে যেহেতু প্রোটনের চার্জ পজিটিভ, ওরা পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু নিউটনের চার্জ তো শূন্য। ও কি গুণের কারণে বা ওর মধ্যে কি আছে যার কারণে ও প্রোটনকে কি করে? আকর্ষণ করে। এই প্রশ্নের অ্যান্সার আমরা এখন খুঁজবো। কথা বুঝাইতে পারছি? তারপরে আমরা তেজস্ক্রিয়তা পড়াবো। তার মানে আমরা এখন পড়াইতে চাই সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় সবল নিউক্লিয় বল। আচ্ছা, সবল নিউক্লিয় বল আমি একটু বলে দেই।
আমি এটা শিওর ছিলাম যে নিউটন ওই যে প্রোটনকে যে আকর্ষণ করে সেই বল, তাই না? ওকে, কিন্তু নিউটনের প্রশ্নটা হচ্ছে নিউটনের চার্জ শূন্য থাকা সত্ত্বেও সে প্রোটনকে কীভাবে আকর্ষণ করে, এটা হচ্ছে বড় কথা। তো এই প্রশ্নের অ্যান্সারের জট খুলছে আমাদের আইনস্টাইন। কীভাবে একটু বলি, যে মনে করো প্রোটন আর নিউটন ওরা নিউক্লিয়াসের মধ্যে নাই, ওরা মুক্ত আছে। কি আছে? মুক্ত। তো মুক্ত অবস্থায় ধরলাম প্রোটন আর নিউটনের ভরের সমষ্টি, মানে প্রোটন আর এই নিউটন যে ভর, ওই ভর মনে করো যে প্রোটন আর নিউটনের যে ভর অর্থাৎ এমপি আর এমএন এই দুইজনের ভর হচ্ছে আমি যোগ করে পাইছি 10 কেজি মনে করো। এখন এই দুইজনকেই এখন মনে করো এই দুইজনকে আমি মুক্ত থেকে নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ করব, কারণ আমাদের প্রোটন আর নিউটন নিউক্লিয়াসের মধ্যে থাকে। যখন নিউক্লিয়াসে আবদ্ধ করলাম প্রোটন আর নিউটনকে, তখন এদের ভর এগেইন মাপি। এটা কিন্তু আবদ্ধ অবস্থায়, হ্যাঁ, মানে বদ্ধ অবস্থায়, বদ্ধ অবস্থায়, বদ্ধ বা আমাদের কি বলবো, আমাদের নিউক্লিয়াসের মধ্যে থাকা অবস্থায়। এটা কিন্তু বাহিরে ছিল। নিউক্লিয়াসের বাহিরে, নিউক্লিয়াসের মধ্যে থাকা অবস্থায় আমি ওই প্রোটন, মানে যে প্রোটন মুক্ত অবস্থায় ছিল সেই প্রোটন আর নিউটনের ভর যখন মাপলাম, মাইপা দেখলাম হয়ে গেল কথার কথা 9 কেজি। এই রকমই হয়, মানে মুক্ত অবস্থায়, আমি আবার বলতেছি, মুক্ত অবস্থায় প্রোটন আর নিউটনের ভরের সমষ্টি তুমি যা পাবা সেটা 10 কেজি, 20 কেজি বা 0.1 যাই পাও, বদ্ধ অবস্থায় বা নিউক্লিয়াসের মধ্যে থাকা অবস্থায় ওর ভর কিছুটা কমে যাবে। এটা বাস্তব, সবার ক্ষেত্রে হয়, কিছুটা কমে যায়। এই কিছুটা কমে যাওয়ার কারণ কি? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের মুক্ত অবস্থায় প্রোটন আর নিউটনের ভর 10 কেজি আবদ্ধ করলাম, তখন এদের ভর আমাদের 1 কেজি কমে গেল। এই যে কমে গেল, এটাকে বলা হয় ভর ত্রুটি। কি ত্রুটি? ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটি কি? ভর ত্রুটি হচ্ছে অবশ্যই মুক্ত অবস্থায় ভরের সমষ্টি, মুক্ত ভরের সমষ্টি মানে হচ্ছে মুক্ত অবস্থায় প্রোটন আর নিউটনের ভরের সমষ্টি থেকে আমাদের বদ্ধ ভরের সমষ্টি যদি বাদ দেই, তাহলে আমাদের কতটুকু ভরের কম বেশি হয়েছে, অর্থাৎ ভর ত্রুটি আমরা পেয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, এই ভর ত্রুটিটা কী হয়? আমাদের প্রশ্ন ছিল হচ্ছে নিউটন কীভাবে প্রোটনকে আকর্ষণ করে। এই যে 1 কেজি কমলো না, আইনস্টাইন একটা সূত্র দিয়েছিল E=mc²। তো এই যে 1 কেজি কমছে, এই যে বললা 10 কেজি থেকে 9 কেজি, 1 কেজি কমছে না, ওই 1 কেজি এনে বসাও, এম এর মধ্যে যদি বসাও আর সাথে আলোর বেগ দ্বারা গুণ করে দাও, তাহলে এটা শক্তিতে কনভার্ট হয়। এই শক্তি হচ্ছে বন্ধন শক্তি। এই শক্তি দিয়েই আসলে নিউটন কি করে? প্রোটনকে আকর্ষণ করে। তাহলে এখন প্রশ্নের জট খুলছে না যে নিউটনের চার্জ শূন্য থাকা সত্ত্বেও কেন সে প্রোটনকে আকর্ষণ করতে পারে। এটা হচ্ছে মুক্ত অবস্থায় প্রোটন আর নিউটনের ভর যা হবে নিউক্লিয়াসের মধ্যে থাকলে তার সাথে কিছুটা কম হয়, ওই ভরটা শক্তিতে কনভার্ট হয়, যে শক্তি দিয়ে নিউটন প্রোটনকে কী করে? আকর্ষণ করে। এই ভরটিকে আমরা প্রকাশ করবো হচ্ছে ডেলেম দিয়ে। মুক্ত অবস্থায় ভর মানে হচ্ছে যতগুলা প্রোটন থাকবে গুণন প্রোটনের ভর যোগ যতগুলা নিউটন থাকবে গুণন নিউটনের ভর। আর বদ্ধ অবস্থায় ভর মানে কিন্তু একটা নিউক্লিয়াসের ভর মানে হচ্ছে এম মানে মৌলের ভর যেটা দেওয়া থাকবে। এই সূত্র দিয়ে আমরা ডেল এম বের করবো। এই ডেল এম এর সাথে যদি তুমি কি করো, অবশ্যই c² গুণ করে দাও, তাহলে তুমি পাবা এখানে বন্ধন এনার্জি। কি এনার্জি? বন্ধন এনার্জি। টুইস্টটা কোথায়? টুইস্টটা হচ্ছে ডেল এম এর যে একক বের হবে নি, সেই এককটা বের হবে নি এএমইউতে। এমইউ মানে অ্যাটমিক ম্যাস ইউনিট। তোমাকে এখন কী করা উচিত? এটাকে কেজি করা উচিত। আমাদের মনে আছে না, আমরা পড়াইছিলাম এএমইউ মানে হচ্ছে 6605 10⁻⁻, কত বলো তো? 27 কেজি। এটা দ্বারা ভাগ করে দিলে কি পাবা? গুণ করে দিলে এমইউটা কেজি আসবে, পরে এখানে বসাই দিবা, আলোর বেগ দ্বারা গুণ করবা, বন্ধন শক্তির একক আসবে জুল। কথা কি বুঝাইতে পারছি? ওকে, এবার হচ্ছে সে আমাদের তেজস্ক্রিয়তা। তাহলে আমাদের দুর্বল নিউক্লিয় বল, আমরা বলেছিলাম দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বল মানে হচ্ছে আমরা ড্যাম শিওর এটা প্রোটন আর প্রোটনের মধ্যে বিকর্ষণ। প্রোটন আর প্রোটনের মধ্যে কি বলতো? বিকর্ষণ। যার কারণে নিউক্লিয়াস কি হয়ে যায় বলতো? যার কারণে নিউক্লিয়াস ভেঙে যায়। নিউক্লিয়াস ভেঙে যায়। আর নিউক্লিয়াস ভেঙে গেলে কি হয় বলতো? আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়।
আলফা বিটা গামা রশ্মি নির্গত হলে এই ঘটনাকে আমরা কি বলি বলতো? এই ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা, তাহলে তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয়তা হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো মৌল নিউক্লিয়াস ভেঙে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় তাকে বলা হয় তেজস্ক্রিয়তা, আর এগুলাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি, কথা বুঝাইতে পারছি? মনে যেন থাকে। তাহলে এখন আমাদের টপিক্সের নামই ছিল তেজস্ক্রিয়তা। তার আগে আমরা একটু জিনিস পড়বো, মনে যেন থাকে। গামা নিয়ে কথা বলবো। এখানে হচ্ছে রশ্মি, আচ্ছা, আলফা বিটা গামা। আচ্ছা, এখানে লিখবো হচ্ছে প্রথম হচ্ছে চার্জ। আমরা জানি আলফার চার্জ +2, বিটার চার্জ -1, আর গামার কোনো চার্জ নাই। ওকে, তারপর হচ্ছে ভেদন ক্ষমতা, মানে কে কতটুকু ভেদ করতে পারে। আমাদের গামা যদি পারে 1000, তাহলে বিটা পারে 100। যেহেতু গামার গায়ে নাই জামা, তো চার্জ ভর সব শূন্য, তার মানে ও বেশি পাতলা, বেশি ঢুকতে পারে। তাই গামা যদি হয় 1000, বিটা হবে 100, আর আলফা হবে কত? 1। তাহলে আমাদের যদি বলে ভেদন ক্ষমতার অনুপাত বের করো, ভেদন ক্ষমতার অনুপাত আলফা বিটা গামা, আলফা ইস্টু বিটা ইস্টু গামা, এটা হবে 1:100:1000। তার মানে আমরা বলতে পারি বিটা যতটুকু ভেদ করতে পারে তার সাথে গামা 1000 গুণ বেশি পারে। বিটা যতটুকু পারে তার সাথে গামা পারে হচ্ছে বিটা মানে গামা আলফা যতটুকু পারে তার সাথে গামা 1000 গুণ বেশি পারে। আবার আলফা যতটুকু পারে তার সাথে ভেদন ক্ষমতা বিটার 100 গুণ বেশি। এবার মনে রাখবা আয়নায়ন ক্ষমতা যেটা আছে, আয়নায়ন ক্ষমতা হচ্ছে ভেদন ক্ষমতার উল্টা, অর্থাৎ 1/, ভেদন ক্ষমতা। তাহলে আয়নায়ন ক্ষমতা হচ্ছে ভেদন ক্ষমতার কি উল্টা। এই বক্সে আমরা লিখবো হচ্ছে আয়নায়ন ক্ষমতা। হ্যাঁ, তো আয়নায়ন ক্ষমতা আমরা কীভাবে লিখতে পারি? সেটা হচ্ছে যে আলফার হবে কত? আলফার যদি হয় 1000, তাহলে বিটার হবে 100, তাহলে ওর হবে 1। এগুলো যদি মনে থাকে আমাদের। হ্যাঁ, ওকে, ফাইন। এই যে তেজস্ক্রিয় কোনো একটা মৌল, মানে তেজস্ক্রিয় মৌল, এখান থেকে যে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় না, একটা তেজস্ক্রিয় মৌল, একটা মৌল থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়, এটা আমরা একটা অন্য নতুন মৌল পাই, অন্য একটা মৌল পাই। সেই এই যে এই টোটাল বিক্রিয়াটাকে, এই টোটাল যে বিক্রিয়া, এই যে টোটাল একটা বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে কি বলা হয় জানো? যে কোনো একটা মৌল থেকে যদি আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় তাহলে এটাকে বলে তেজস্ক্রিয় বিক্রিয়া। কি বলা হয়? তেজস্ক্রিয় বিক্রিয়া। ওকে, বুঝছো? আর দেন এই যে মৌল থেকে আলফা বিটা নির্গত হচ্ছে, মানে ওর পেট থেকেই তো বেরোচ্ছে এই মৌল থেকে, একে বলা হয় আমাদের হচ্ছে প্যারেন্টস অ্যাটম, মানে পিতামাতা, প্যারেন্টস অ্যাটম। আর এখান থেকে যে অন্য মৌলটা বের হচ্ছে একে বলা হয় ডটার অ্যাটম। আর আমরা তো জানি আলফা বিটা রশ্মিকে বিটাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। এই যে তেজস্ক্রিয় বিক্রিয়া, মানে কোনো একটা তেজস্ক্রিয় মৌল থেকে আলফা বিটা নির্গত হয়ে নতুন একটা অন্য মৌল তৈরি করে নিউক্লিয়াস বিশিষ্ট, তাদেরকে আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া। যে মৌল তৈরি হয় তাকে বলে ডটার অ্যাটম, যে মৌল থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় তাকে বলে প্যারেন্টস অ্যাটম। এগুলো তো আমরা জানি। এই তেজস্ক্রিয় বিক্রিয়া আবার 3 প্রকার। কয় প্রকার? কেমিস্ট্রির ভাষায় লেখা আছে 3 প্রকার। এটা আবার কয় প্রকার? এটা হচ্ছে আবার 3 প্রকার। তো কী আমরা যদি দেখি, 3 প্রকার। আচ্ছা, একটা হচ্ছে ট্রান্সমুটেশন, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, একটা হচ্ছে ফিশন। আচ্ছা, একটা হচ্ছে কি বলতো? একটা হচ্ছে ট্রান্সমুটেশন, একটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিশন, একটা হচ্ছে ফিউশন। বুঝছো কিন্তু? হ্যাঁ, এগুলো আমরা পড়াবো। যেহেতু তেজস্ক্রিয় নিয়ে বললাম, তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে যে আসলে কোন মৌলগুলাই আসলে আলফা বিটা গামা রশ্মি নির্গত করে।
তাহলে সবাই কি আলফা বিটা গামা রশ্মি করতে পারে না, মানে কারা তেজস্ক্রিয়তা দেখাবে। নেক্সট কোশ্চেন, এখন প্রশ্ন হচ্ছে কারা তেজস্ক্রিয়তা দেখায়, সব মৌল দেখাতে পারে না। কারা তেজস্ক্রিয়তা দেখায়। প্রথম কিছু কন্ডিশন আছে, কন্ডিশন শর্ত 1, যদি কোনো মৌলের এমন দেখো যে নিউটন সংখ্যা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যার 1.5 গুণের সমান অথবা তার চাইতে বড়, তাহলে তারা তেজস্ক্রিয়তা দেখাবে। 2 নাম্বার হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা 83 এর উপরে গেলে, 83 এর উপরে গেলে তারা তেজস্ক্রিয়তা দেখায়। তার মানে আমাদের 83 পর্যন্ত সহজে দেখায় না, মানে প্রাকৃতিকভাবে দেখায় না। তাহলে 83 কার? বিসমাথের। তাহলে আমরা মনে রাখবো বিসমাথের 83, তার মানে ওই হচ্ছে সর্বশেষ স্থায়ী বৃহৎ নিউক্লিয়াস, যাদের মধ্যে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় না, তার মানে যাদের মধ্যে নিউক্লিয়াস ভাঙে না। তাহলে বিসমাথই হচ্ছে আমাদের সর্বশেষ বৃহৎ স্থায়ী নিউক্লিয়াস বিশিষ্ট মৌল। যাদের যদি পারমাণবিক সংখ্যা 83, তাহলে 84 উপরে গেলে, 83 উপরে গেলে তো আবার ভাঙে, তাহলে 83 পর্যন্ত ভাঙে না। তাহলে এই বিসমাথ যেহেতু 83, তাহলে এটাকে আমরা বলতেই পারি সর্বশেষ বৃহৎ কি বলতো, স্থায়ী নিউক্লিয়াস বিশিষ্ট মৌল, যারা ভেঙে যায় না। ওকে, তারপরে এবার আমরা যেহেতু একটা কন্ডিশন পড়লাম, তোমাকে যদি বলা হয় যে ইউরেনিয়াম কেন তেজস্ক্রিয়, ইউরেনিয়ামের 92 আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে 235, কেন তেজস্ক্রিয়। এখন তুমি প্রথমে লিখবা যে আমরা জানি যদি নিউটন সংখ্যা কি হয় বলতো, আমাদের প্রোটন সংখ্যা 1.5 গুণের সমান বা তার চেয়ে বেশি হয়, তাহলে এটা তেজস্ক্রিয় হবে। তো আমরা ইউরেনিয়ামের এই স্ট্রাকচার থেকে দেখতে পারি ওর প্রোটন সংখ্যা হচ্ছে 92, আর ওর নিউটন সংখ্যা হচ্ছে অবশ্যই 200 কী করতে হবে, 35 থেকে তোমার 92 বাদ দিতে হবে। তো 235 থেকে যদি তুমি 92 বাদ দাও, তাহলে তুমি কত পাবা? তুমি পাবা 143। তাহলে এবার তুমি ভাগ করে দাও, নিউটন ভাগ প্রোটন, তাহলে এটার মান পাবা হচ্ছে 143 ডিভাইডেড বাই 92। তো 143 ভাগ 92 যদি দাও, তাহলে তোমার এখানে রেজাল্ট আসবে হচ্ছে 1.55, মানে মোর দ্যান 1.5। তাই নিউটন অবশ্যই প্রোটন সংখ্যার 1.5 গুণের চাইতে কী হইলে বড় হইল, কার? ইউরেনিয়ামের। আর 1.5 গুণের চেয়ে সমান হইলেই তো যেখানে দেখায় সেখানে 1.5 গুণের চাইতে বড়, উই ক্যান সে দ্যাট ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল। কথা বুঝাইতে পারছি? তাহলে আমরা যে বিক্রিয়া যে ছিল যে ট্রান্সমুটেশন, ফিউশন আর ফিশন, এই ট্রান্সমুটেশন কারা? হ্যাঁ, ট্রান্সমুটেশন হচ্ছে যারা প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয়তা দেখায় না, তাদেরকে জোর করে দেখানো হয়। তার মানে একটা স্থায়ী নিউক্লিয়াস বিশিষ্ট কোনো মৌল, যারা সহজে আলফা বিটা গামা রশ্মি নির্গত করে না, নিউক্লিয়াস বিশিষ্ট মৌল, স্থায়ী নিউক্লিয়াস বিশিষ্ট একটা মৌল, যাদেরকে আমরা হাইড্রোজেন অথবা নিউটন অথবা প্রোটন দ্বারা কী করব, আঘাত করলে আমরা অন্য একটা জোর করে আর কি অন্য একটা মৌল পাবো, তাহলে সেই ঘটনাকে আমরা বলবো ট্রান্সমুটেশন। হচ্ছে আমরা যদি নিউক্লিয়ার ফিশন ধরি, এই ফিশন আর ফিশন নিয়ে একটু ঝামেলা আছে, মানে ফিশন আর ফিশন নিয়ে ঝামেলা আছে। দেখুন এখানে সব ওয়ার্ড কয়টা, লিটার কয়টা, 1টা 2টা 3টা, তার মানে এখানে অক্ষর আছে 3টা, মনে রাখো অক্ষর 3টা, আর ফিউশনের অক্ষর হচ্ছে 4টা, তাহলে এটা হচ্ছে বড়, তার মানে ওর আউটপুট 3-এর সাথে 4 বড় না, আউটপুট বড়, আর ওর হচ্ছে 3, মানে 4 আর 3-এর মধ্যে 4, 3 তো ছোট, তাই মনে রাখবো ওর আউটপুট ছোট। তার মানে আমরা এখানে বলতে পারি কোনো একটা বড় নিউক্লিয়াস, মানে একটা বড়, বা একে আমরা বৃহৎ বলতে পারি, কোনো বৃহৎ নিউক্লিয়াস
বৃহৎ নিউক্লিয়াস কী হবে বলো তো, ভেঙে যাবে। আমরা ভেঙে যাবে কোনো কিছু দ্বারা আঘাত করব, স্পেশালি নিউটন দ্বারা আঘাত করব, আঘাত করলে ও ভেঙে যাবে এবং ভেঙে গিয়ে ও আমাদের হচ্ছে ছোট নিউক্লিয়াস বা একাধিক নিউক্লিয়াসে পরিণত হবে, মানে একাধিক একাধিক আমাদের নিউক্লিয়াসে যদি পরিণত হয়, নিউক্লিয়াসে পরিণত হবে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট মৌল প্লাস একটা বিপুল পরিমাণ শক্তি। আর ফিউশন বিক্রিয়া শক্তি সবসময় 200 মেগা ইলেকট্রোভোল্ট। হ্যাঁ, ওকে। যেমন আমাদের ইউরেনিয়াম একটা বড় মৌল, একটা বিশাল মৌল, একে যদি আমরা কি করি, একে যেহেতু 92, তো আমরা যদি ওকে নিউটন দ্বারা কী করে দিই বলো তো, আঘাত করি, তাহলে এখানে বেরিয়াম এবং আমাদের কেপটন প্লাস হচ্ছে 3টা নিউটন আরও এগেইন কী করে উৎপন্ন করে। আর এখানে শক্তি উৎপন্ন হচ্ছে আমাদের 200 মেগা ইলেকট্রোভোল্ট। ওকে, 200 মেগা ইলেকট্রোভোল্ট উৎপন্ন হয়। আমাদের এখানে কাহিনী হচ্ছে কি, ইউরেনিয়ামকে আমরা নিউটন দ্বারা আঘাত করলাম, এতে আমাদের কাছাকাছি নিউক্লিয়াস বিশিষ্ট, দেখো আমাদের ছোট ছোট 92 চাইতে 56 ছোট, কেপটনের 34 ছোট, এরকম আমাদের ছোট ছোট একাধিক নিউক্লিয়াসে পরিণত হইলো এবং 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি উৎপন্ন করলে তাকে আমরা ফিউশন বিক্রিয়া বলবো। এই নিউটন যে দ্বারা ইউরেনিয়ামকে আঘাত করে, কত শক্তি নিয়ে আঘাত করে, আসলে নিউটন 8 মেগা ইলেকট্রোভোল্ট নিয়ে ইউরেনিয়ামকে আঘাত করে, ফলে বেরিয়াম, কেপটন এগুলো পাওয়া যায় এবং 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ফিউশন তার মানে যেহেতু আউটপুট বড় হবে, এই কথাটার মানে হচ্ছে ছোট ছোট নিউক্লিয়াসগুলো একসাথে জড়ো হয়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি করবে। তাহলে আমরা এখানে কথা বলতে পারি ছোট 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 যে নিউক্লিয়াস আছে, ছোট ছোট নিউক্লিয়াসগুলা কী হবে বলতো, পরস্পরের সাথে যুক্ত হবে। নিউক্লিয়াস যুক্ত হয়ে ছোট নিউক্লিয়াস জেনারেলি একটাই, নাম হচ্ছে হাইড্রোজেন। এরা যুক্ত হয়ে একটা বড় বা বৃহৎ নিউক্লিয়াস তৈরি করবে। তাকে আমরা বলবো হচ্ছে ফিউশন। যেমন আমাদের 1 হাইড্রোজেন যদি আমাদের, যেহেতু এটা পোটিয়াম, টিটিয়ামের সাথে যুক্ত হয় তাহলে হবে হচ্ছে 1 আর 1 2, তার মানে এটা হচ্ছে হিলিয়াম, আর এখানে 4। এই বিক্রিয়ার নাম হচ্ছে আমাদের ফিউশন বিক্রিয়া। কি বিক্রিয়া? ফিউশন বিক্রিয়া। কথা বুঝাইতে পারছি? এই বিক্রিয়ার নাম কি? ফিউশন বিক্রিয়া। তাহলে ফিউশন বিক্রিয়াতে সবসময় হাইড্রোজেন জয়েন্ট হয়, যুক্ত হয় এবং উৎপন্ন করে হিলিয়াম। দেখো হাইড্রোজেন সাথে হিলিয়াম বড়, যেটা আউটপুট বড়। হ্যাঁ, তাহলে ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত একটা বড় নিউক্লিয়াস তৈরি হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফিউশন বিক্রিয়া। এই ফিউশন বিক্রিয়ার শক্তি মোটামুটি 17 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি। হ্যাঁ, আচ্ছা, তো এখন কোশ্চেনটা হচ্ছে যে কি জানো, সেটা হচ্ছে যে এখান থেকে একটু নোট আছে, সূর্যের মধ্যে অত একটা সান, এই সানের মধ্যে কী কী থাকে? হাইড্রোজেন আর হিলিয়াম। আবার ফিউশন বিক্রিয়ায় আমাদের বলো তো, ফিউশন বিক্রিয়ায় কিন্তু তাপমাত্রা উৎপন্ন হয় 10⁸ কেলভিন। তাহলে সূর্যের মধ্যে তো হাইড্রোজেন আর হিলিয়াম, আর এই ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম তৈরি হয়, তাহলে আমরা বলতে পারি সূর্যের ভিতরে কি বিক্রিয়া? সূর্যের ভিতরে ফিউশন বিক্রিয়া। যেহেতু এই ফিউশন বিক্রিয়া 10⁸ কেলভিন টেম্পারেচার, তাহলে আমরা শিওর সূর্যের ভিতরে 10⁸ কেলভিন টেম্পারেচার। তাহলে প্রশ্ন আসতেই পারে যে সূর্যের মধ্যে কী বিক্রিয়া? ফিউশন বিক্রিয়া। ওকে, আচ্ছা, কথা যেন মনে থাকে, যেহেতু ফিউশন বিক্রিয়ার তাপমাত্রা 10⁸ কেলভিন, তো উই ক্যান সে দ্যাট সূর্যের ভিতরে তাপমাত্রা 10⁸ কেলভিন। আশা করি তোমরা বুঝতে পারছো।